আজ দু একটা কথা বলার আগে দু একটা কাজ সেরে নিই, এবং সেটা করতে যে কত ভালো লাগবে, ভালো লাগছে রাধার। এই ধূপবাতিটা ভাবছেন বাজার থেকে কিনে এনেছি তো, তা কিন্তু নয়। এই ধূপবাতিটা হচ্ছে হরিভূমির ধূপবাতি, যেটার জন্য তারা পরশুদিন টাকা পাঠালো। এই ধূপবাতি আপনার কাছে যাবে। যে ছেলেটি বানাবে, কালকে যাকে লাইভে দেখলেন, সে আমাকে রাত্রিরে দিয়ে গেল যে नरेश भैया हमने 2 पीस बनाया है। একটা পিস আমি জ্বালালাম, সরি ভুল করে মোমবাতিটাকে বন্ধ করে দিলাম। যে 2 पीस हमने बनाया है, একটা পিস আমি রেখে দিলাম হরিভূমিতে পাঠাবো বলে। এখন আমিও হরিভূমির একটা পার্ট। একটা আইডিয়া, মায়েদের পাশে দাঁড়ানোর জন্য থ্রু আউট ইন্ডিয়া আপনি 200 টাকা দিয়ে রেজিস্টার করতে পারেন নিজেকে, তাহলেই হয়ে যাবে। ভারতবর্ষের সবকটা প্রবলেমই ভীষণ পুরনো, মানে বহু হাজার বছর ধরে পুরনো। মায়েরা কোনোদিন রাস্তায় নেবে প্ল্যাকার্ড ধরে বলতে পারেননি জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদেরকে এটা দিতে হবে, যেটা চাষিরা করতে পারেন। তো চাষিদের সংগঠন যদি বোকা বোকা হয়, তাহলে 72 বছর ধরেই করতে হবে, কারণ তাদেরকে যারা লিড করেন তারা লয়ার, তারা জাজেস, তারা লেফট সংগঠন, তারা রাইট সংগঠন, এবং যারা মনে করেন যে যারা প্রোটেস্ট করেন তারাই লেফট। যদি তারা লেফট হয়েই থাকেন, আমি যদি এটাকেও ধরে নিই, তাহলে কি 72 বছর ধরে কি 74 বছর ধরে আপনি নিজেকে গরিব করে রাখতে পারেন? ধরুন একটি ছেলে চাকরি পেল না। আজিম প্রেমজির কথা যদি বলি, আমাদের দেশে প্রচুর মানুষেরা এক্সপেরিমেন্ট করে কোটি কোটিপতি হয়েছেন। তার মানে কি আপনার যৌথভাবে কোটিপতি হওয়ার কোনো রাইট নেই? ধরুন আমাদের বিজেপি গভর্নমেন্ট আপনাকে ডোবাবে, এটা ঠিক হয়ে গেছে। কেন ঠিক হয়ে গেছে সেগুলো আমরা স্তরে স্তরে আসবো। কিভাবে ডোবাবে, কিভাবে তারা প্ল্যান করছে আপনাকে ডোবানোর। ধরুন এটা আপনার বাড়ি, আমি চাষিদেরটাতেও ফিরবো। ধরুন এটা আপনার বাড়ি, আপনার বাড়ির ডকুমেন্ট আছে, সব আছে, বললো আবার করে প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে গিয়ে দেখলেন আপনার ঠাকুরদার নামে একটা স্পেলিং গন্ডগোল আছে। আপনাকে গভর্নমেন্টের যে লোকটি আসবে, সে বলল না না এটা ডাউটফুল। আপনি ভাবুন, আপনি যে বাড়িতে 100 বছর আছেন, আপনার সামান্য একটা কাগজের জন্য আসামে 19 লাখ লোককে ডাউটফুল ভোটার করে দেওয়া হলো। এবার এনআরসি নিয়ে লড়ছে অনেকগুলো গ্রুপ, কিন্তু তারা সেই 19 লাখ লোকের পাশে দাঁড়াতে চাইছে না। তারা এখান থেকে কলকাতার কিছু লোক, বেশ বুদ্ধিজীবী, নাম করছে না, তিনি যেদিন আমি ফোন করে জিজ্ঞেস করবো যে আপনি যদি বলেন তাহলে আমি বলে দেবো আপনার নামটা, কারণ তিনি বেশ ফেমাস রাইটার, তিনি বলছেন 19 লাখ লোক তো 5 লাখ লোক হাঁটলেই তো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়। এবার ভাবুন, আপনি বাড়িতে সকালবেলা কি খাবেন তার ঠিক নেই। এই যে করোনা লকডাউনে প্রচুর লোকের চাকরি চলে গেছে, তারা কালকে কি খাবে সেটার ঠিক নেই। তারা নাকি প্রতিবাদ করতে হঠাৎ করে সব 19 লাখ লোক খুব প্ল্যান করে বেরিয়ে যাবে। এটা যেমন হবার নয়, যেমন মানিক ফকির বারবার করে লিখছেন এই দলিতরা ব্রাহ্মণদের আন্ডারে থেকে তাদের দাসত্ব করছে, এবং ব্রাহ্মণরাও চাইছে তাদেরকে দাসত্ব করাতে। এমনটি কিছু নয়। লড়াইটা অ্যাকচুয়ালি আনঅর্গানাইজড অ্যান্ড অর্গানাইজড ফ্যাক্টরের ভেতরে। ধরুন ডিএফআই ছাত্র সংগঠন। এবার ডিএফআই এর ছেলেরা যদি মনে করে যে আমরা চাকরি তৈরি করব না, আমরা শুধু চাকরি চাইব। এবার ভাবুন, 1970-এ যে ছেলেটি চাকরি চাইতো, আজকে সে এমন জায়গায় আছে যেখানে সে চাকরি দিতে পারে। মানে আমি বলছি গভর্নমেন্টে আছে। এরা যাদবপুর থেকে বেরিয়েছে, প্রেসিডেন্সি থেকে বেরিয়েছে, শ্রীরামপুর কলেজ থেকে বেরিয়েছে, পাড়াগাঁ থেকে বেরিয়েছে, বেশ ব্রিলিয়েন্ট ছেলে মেয়েরা বেরিয়েছে, এবং তারা ঠিক করেছেন যে আমরা শুধু রাস্তায় দাঁড়িয়ে চাইব। এখন কিন্তু তারা গভর্নমেন্টে আছে। আমি নকশালবাদীদের বলছি না যে ব্রিলিয়েন্ট ছেলেদেরকে মেরে দেওয়া হলো বলে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক বন্ধ হয়ে গেল, সেরকম কিছু কিন্তু বাংলায় হয়নি। বাংলার থিঙ্ক ট্যাঙ্করা আমেরিকা, দিল্লি, কানপুর, বারাণসী চলে যাচ্ছে, সেখান থেকে বাইরে যাওয়ার প্ল্যান ছিল। এখন লকডাউনের পরে কি হবে ভারতবর্ষের বা পৃথিবীর সেটা কেউ জানে না। কিছুটা জানা যায়, যেটা খুব সিম্পলভাবেই জানা যায়, যে আমাদের দেশের যে বুদ্ধিজীবীরা, দ্য লেফট, যারা নিজেদেরকে গর্ব করে বলেন, তারা মনে করেন দেশের মানুষদেরকে ভিখারি করে রাখবো। ঠিক এই থট প্রসেসটা গভর্নমেন্টেরও। তাই দুটো যৌথ প্রয়াসে, ধরুন একজন দাঁড়িয়ে বলছে আমাকে দিতে হবে, আর একজন বলছে আমি শুনছি না। এই দুই সংমিশ্রণ আমাদের ভারতবর্ষে এত সুন্দর হয়েছে যে প্রতি বছর 1 থেকে 1.5 কোটি মানুষ গরিব তৈরি হয়। তাই দেখবেন 74 বছর বয়সে আমাদের ইন্ডিপেন্ডেন্সের যে বয়স হলো, সেখানে একজন পিএম স্মার্টলি দাঁড়িয়ে রেড ফোর্ট থেকে বলছেন 80 কোটি লোককে, না রেড ফোর্ট না, যা হোক অন্য কোথাও জায়গা থেকে, যে আমরা খাওয়াবো 5 কেজি ধান আর 1 কেজি চানা।
এই থট প্রসেসে যারা বিলং করে, আপনি ভাবুন তার কাছ থেকে আপনি বলছেন চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও, তার সামনেই তিনি বেচে দিচ্ছেন সবকিছু, তিনি থাকতেই বেচে দিচ্ছেন সবকিছু। এইবার আপনি কি বলবেন না যে এই যে লেফট মাইন্ডেড পার্টিরা, এদের মধ্যে কি কোনো সায়েন্স নেই? এক্স্যাক্টলি সো। এই লেফট পার্টিরাই সবচেয়ে বেশি বিজ্ঞান মঞ্চ খুলেছে, এবং বুঝতেই পারছেন যে বিজ্ঞান কর্মীরা যদি আনসাইন্টিফিক হয়, তারাই যদি 72 বছর 74 বছর ধরে নিজেদেরকে অর্গানাইজ না করতে পারে, তাদেরই নিজেদের কোনো চ্যানেল যদি না থাকে, তারাই যদি এমপ্লয়মেন্ট জেনারেট না করতে পারে, তাহলে তারাই শুধু বলবে আমরা জমি সংস্করণ করেছি। তারা জানেই না যে আমাদের দেশের পপুলেশন এমন জায়গায় গেছে যে তাদেরকে চাকরি দিতে হবে। তাই তাদের কাছে চাকরির ইস্যু হচ্ছে বাচ্চা ছেলেদেরকে লাইভে এনে বলিয়ে দাও যে আমাদেরকে দিতে হবে, আমাদের জন্য এটা করতে হবে, আমাদের রাস্তায় থাকতে হবে। কেন থাকতে হবে? আজকে 20 কোটি সন্তান যদি 30 টাকাও মাসে দেয়, 60 কোটি টাকা যদি জেনারেট করতে পারে ডিওএফআই এর মতন একটা সংগঠন। কালকে একটি বাচ্চা মেয়েকে শুনছিলাম, শুনে অবাকই হচ্ছিলাম যে সীতারাম ইয়েচুরি আর এই মেয়েটা যদি কথা বলে প্রায় একই কথা বলবে। কেন কথা বলবে না? কারণ টুকে টুকে পাস করানো হচ্ছে। তো সীতারাম ইয়েচুরিকে যা শেখানো হয়েছিল আজ থেকে 40 বছর আগে, এখনকার লেফট ছাত্রদের তাই শেখানো হচ্ছে। কারণ ওখানে নতুন কিছু লেখাই হয়নি। লেখা হয়নি 20 কোটি সন্তানদেরকে এক করে যদি তারা মাসে 100 টাকা দিত কি কি হতে পারে। ঠিক এইভাবেই শেখানো হয়নি বিজনেসম্যানদেরও, যারা বিজনেস করেন। মানে এই ধরুন আপনার শহরে হাজার হাজার দোকান, দেখবেন হাজার হাজার দোকানের কাজ আপনাকে কিছু সেল করে দেওয়া, এরপরে তার কোনো মাইন্ডসেট কাজ করে না। হ্যাঁ করে, তারা একটা ব্যবসায়ী সমিতি নাম দিয়ে ফেলেছে, সেটাকে রেজিস্টারও করে ফেলেছে। এই ব্যবসায়ী সমিতি সারা বছরে 300 টাকা হয়তো কোনো রকমে চাঁদা দেয়। আমি যাদের সঙ্গেই কথা বলি সেই কোনো রকমে দেয়, কোনো রকমে দেয়, কোনো রকমে দেয়। তাহলে কোনো রকমে দিয়ে কি হয়? আসলে কিছুই হয় না। তার মানে এখন বুঝতে পারছেন তাদের দ্বারা কিছুই হবে না। কর্পোরেটরাই যেখানে ফেল, যারা ভিকেরি হয়ে গেছে, তারা গভর্নমেন্ট বলছে আমাকে দাও, আমাকে দাও। তাহলে একটা ভিকেরি, একটা কর্পোরেট, একটা ব্যবসায়ী সমিতির মধ্যে তফাৎ কোথায়? হরিভূমির তফাৎ। হরিভূমি ঠিক করলো, আমি বললাম লকডাউনে কি আপনাদের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে? তখন না সে কথা বলতে শুরু করলো। তাহলে কি করতে হবে না, একটা ওয়েবসাইট খুলুন, যেখানে গিয়ে সবাই রেজিস্টার করতে পারবে। তাহলে পাড়াতে যদি একটা ব্যাংকিং সিস্টেম হয়ে যায় নারীদের, যে বছরে আমরা 200 টাকা করে দেবো, তাহলে অনলাইনে এসে তারা রেজিস্টার করে দিতে পারেন। তাহলে কিছু মায়েরা, ধরুন আপনি দিল্লিতে বসে দিচ্ছেন, সুন্দরবনের একটি মা পেতে চলেছে 17 তারিখ, এটা বাস্তব বলে দেখালাম, এটাও বাস্তব, আমার ডিজাইন করা, আইডিয়াটাও আমার। যে ধূপবাতি জ্বলছে সেইটা হরিভূমি নিজে ম্যানুফ্যাকচার করতে যাচ্ছে, আর মোমবাতিটা জ্বলছে, আপনি কজনকে বাঁচাতে পারবেন। আর এটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। যদি আপনারা ভুল করে আপনার পাড়াতে এক হয়ে যান। এবার ফিরে আসে দলিত সংগঠনগুলোতে। কোটি কোটি লোক, কোটি কোটি লোক, এই কোটি কোটি লোকই বলছে আমরা অসহায়, আমরা অসহায়। যা মানে যা লেফট পার্টিরা বলছে তাই দলিতরা বলছে, তাই ব্যবসায়ী সমিতি বলছে, তাই কর্পোরেট জগৎ বলছে, সবাই অসহায় থাকতে চায়। এটা অদ্ভুত নিয়ম। ধরুন এই যে দলিত, এই যে দামাল বাংলার 5,000 লোক আছে। 5,000 লোক আমি ধরে নিচ্ছি, যেহেতু ফেসবুক করে তারা বেশ রিচই হবে, তাদের 100 টাকা দেওয়ার ক্ষমতা আছে। তাহলে 5,000 লোক যদি 100 টাকা করে দেয়, কত টাকা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন। প্রথমে 50,000 টাকা, তারপরে হচ্ছে 5 লাখ টাকা। যদি 5 লাখ টাকা হয়, তাহলে এটার থেকে আমরা সুপ্রিম কোর্টের কেস ফাইট শুরু করতে পারি। এবার 5,000 লোক 10 জন করে লোক রেফার করতে পারে, হলে 50,000 লোক, তাহলে 5 লক্ষটা কোথায় গিয়ে পৌঁছলো এবার ভাবুন। এবার 19 লাখ লোকের অবস্থা কি, যারা ডিভোটার হয়ে রয়েছে? আমরা তাদেরকে খাবার পৌঁছে দিতে পারি, আমরা তাদেরকে টাকা পৌঁছে দিতে পারি, আমরা তাদের হয়ে কোর্টে উকিল পৌঁছে দিতে পারি, আমরা তাদের জন্যে অনেক কিছু করে দিতে পারি। কিন্তু একটি মানুষকেও এনআরসির হয়ে আমি বলতে শুনলাম না 19 লাখ লোকের জন্য আমরা কি করতে পারি। এইবার গেল যে আপনি কে। ফিরে আসি, আপনার হচ্ছে আপনার যে প্যান কার্ড, আপনার যে রেশন কার্ড, আপনার যে আধার কার্ড, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট, দিজ আর অল নীল অ্যান্ড ভয়েড। বলছে এখন মেবি প্রেশারে পড়ে, শাহিনবাগের মুভমেন্ট হওয়ার পরে অমিত শাহ প্রেশারে এসে বলেছেন যে এটা মেবি কনসিডার্ড। তার মানে ভারতবর্ষে যদি এখন নাগরিকই না হয়, তাহলে প্রাইম মিনিস্টার কি করে আছে, তাহলে হোম মিনিস্টার কি করে আছে? তার মানে দেশে নাগরিকও আছেন, জাজও আছে, পুলিশও আছে, সবই আছে। তাহলে আপনি যদি নাগরিকই হন, তাহলে নাগরিকত্ব দিতে হবে কেন? ধরুন আপনি এই বাড়িতে থাকেন, হঠাৎ এসে আপনাকে কেউ বললো আপনি এই বাড়িতে কি করে থাকেন? এটা তো হতে পারে না। তার মানে নাগরিক আমাদের দেশে আছে। কতজন নাগরিক আছে? হাউ উইল ইউ আইডেন্টিফাই? সবচেয়ে প্রথমে ল্যান্ড রেকর্ডস চেক করলেই তো বোঝা যাবে যে আমাদের দেশে নাগরিক কত। বাড়িগুলো যে রেজিস্ট্রেশন হয়েছে, বাড়িগুলো যে দেওয়া হয়েছে, সেখান থেকে আমি ধরে নিলাম 50% লোকের আমরা কাগজপত্র পেয়ে গেলাম। যারা কাগজ হারিয়েও ফেলেছে,
ল্যান্ড রেকর্ডস থেকে আমরা 50% থেকে 70% লোকের ডিটেল পেয়ে গেলাম। তারপরে প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকের সঙ্গে যেহেতু আধারকে লিঙ্ক করা হয়েছিল, স্কুল থেকে রেফারেন্স পেয়ে গেলাম যে অমুক নামের লোক অমুক সময় থেকে পড়েছে। এইগুলো রেকর্ডগুলোকে যখন একজনকে দেওয়া হবে ট্যালি করার জন্য, ক্রিস ক্রস করে অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম যদি কোনো সফটওয়্যার তৈরি করা হয়, দেখা যাবে যে 129 কোটি লোক অলরেডি জাস্টিফাইড। এই যে 1 কোটি লোককে আমরা খুঁজে পেলাম না, পাড়াভিত্তিক যদি ক্লাবগুলোকে বলে দেওয়া হয় তোমরা আইডেন্টিফাই করে নামগুলো পাঠিয়ে দাও যে নতুন কোনো লোককে তোমরা দেখেছো কিনা, তাহলে কিন্তু দেশের কাজ হয়ে যায়। কিন্তু অমিত শাহ বলে যে লোক, যেটা বিজেপির মেন্টালিটিকে রিপ্রেজেন্ট করে, আসামের কাজটাকে বললো আমরা পুরো ইন্ডিয়াতে করব। 16,000 কোটি টাকার বাঁশ অলরেডি 1600 কোটি টাকার বাঁশ অলরেডি দিয়ে দিয়েছে। এবং যারা 42 লাখ লোক ডি ভোটার হয়েছিলেন তারা হাজার হাজার কোটি টাকা খরচা করে নিজেদেরকে আবার সিটিজেন প্রমাণ করেছেন। 19 লাখ লোক এখনো সিটিজেন হয়ে রয়েছেন। এইবার যদি বাংলায় বিজেপিকে আনা হয় তাহলে বাংলার সঙ্গে কি হতে যাচ্ছে সেটা ভাবুন। আমি ধরে নিচ্ছি যে আপনারা মনে করেছেন তৃণমূল চোর, ধরেই নিচ্ছি যে তারা চোর। স্টিল যদি আপনি বিজেপিকে ভোট দেন তাহলে আপনার সঙ্গে কি হতে যাচ্ছে, কথাটা আমি এই জন্য বলছি। একটা ভোট, ধরুন আপনি ঠিক করলেন তৃণমূল চোর, আমি বিজেপিকে ভোট দেবো, খুব ভালো কাজ করেছেন। আপনি সিপিএমকে দিলেন না, আপনি কংগ্রেসকে দিলেন না, আপনি আদার্সকে দিলেন না, আপনি ইন্ডিপেন্ডেন্টকে দিলেন না, আপনি নোটাকে দিলেন না, এত কিছুকে দিলেন না। তাহলে এই লোকেরা এসে আসামে যা করেছে তাই করবে। প্রথমে হিন্দু মুসলিমকে লড়াবে, তারপর আপনি অ্যাজ এন হিন্দু আপনি অ্যাজ এন হিন্দু আদৌ দেশের নাগরিক কিনা সেই প্রশ্নটা আপনার সামনে তুলে ধরবে। কারণ তারা চায় যে আপনি গরিব থাকুন। এবং সবচেয়ে মজাদার কথা হচ্ছে, আমাদের দেশে মানিক ফকির টাইপের যারা কথা বলছেন বারবার করে, তারা বলাতে চাইছেন যে আমরা 5,000 লোক ফেসবুকে তো এক হলাম, আমরা আর এক হতে পারবো না, আমরা আর *10 হতে পারবো না, আমরা তাদের *10 হতে পারবো না, আমরা কারোর থেকে টাকা চাইতে পারবো না, আমরা কোনো মানুষের পাশে দাঁড়াবো না, আমরা কোনো গ্রামে হেল্প সেন্টার খুলবো না, আমরা চাষিদের পাশে দাঁড়াবো না, আমরা সারা জীবন কেঁদে যাব। এই কাঁদার লাভটা নিল 5,000 বছর আগে যে মানুষটি জন্মেছিল, যে একটা মন্দির স্থাপন করেছিল, সে কিছু রিচুয়াল করে দিয়ে গিয়েছিল, সমাজের ডুজ। আপনি সেই মন্দিরে গিয়ে ঘন্টা নাড়ছেন, আপনি বা ভগবানকে প্রসাদ দিচ্ছেন, আপনার মনে হচ্ছে ওখানে ভগবান আছে তাই আপনি ভগবানকে প্রসাদ দিচ্ছেন, কিন্তু আপনার ছেলে চাকরি পাবে না তার জন্য আপনি কোনো মন্দির খোলেননি, এমপ্লয়মেন্ট সেন্টার খোলেননি, এক হওয়ার কথাই ভাবেননি। তাই দেখবেন কেবল টিভিকে আপনি এখনো 300 টাকা দিচ্ছেন, ইলেকট্রিসিটি বিল পুরোটাই পে করছেন, কিন্তু আপনার মনে হয়নি এসইউসিআইকে বলি, যে কটা এসইউসিআই ঘুরছে চারিদিকে, যে তাদেরকে বলি তোরা তো অনেক কথা বলেছিলিস, আমাদের থেকে টাকা নিয়ে বাড়ি বাড়িকে সোলার করতে শুরু কর, তাহলে আমাদের 800 টাকার বিল আসতো, আমরা 400 টাকা পেমেন্ট করব। এসইউসিআই পাক তাহলে কিছু বেকার ছেলে চাকরি পাবে, ডিওএফআই পাক তাহলে কিছু বেকার ছেলে মেয়ে চাকরি পাবে। এটা তারা বলবে না, কারণ আমাদের দেশের যারা আনঅর্গানাইজ সেক্টরে রয়েছে, যারা নিজেদেরকে বেশ বিজ্ঞ মনে করে পড়াশোনা করার পর, তারা এক হতে চায় না, তাদের পার্টি এক হতে চায় না, তাদের নেতারা এক হতে চায় না, তাদের নেত্রীরা এক হতে চায় না। তাই দেখবেন মায়েদের হয়ে কেউ আজ অব্দি 74 বছরের রাস্তায় নেমে বলেনি তাদেরকে পেনশন দিতে হবে। চাষিদের তো দিতেই পারে না, কারণ তারা একটা জিনিস বুঝে গেছে, এতগুলো হাট্টা কাট্টা লোক, হাজার হাজার লোক হেঁটে হেঁটে আসছে, কিন্তু তারা এক হবে না। এইটা গভর্নমেন্ট ভালো করে বুঝে গেছে, এবং চাষি সংগঠনকে যারা চালায় তারাও ভালো করে বুঝে গেছে যে আমরা এদেরকে এক হতে দেব না। এই এক হতে দেব না, এরা বলছে এক করব না, এটাই হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় কোয়েশ্চেন মার্ক। এর মাঝে দাঁড়িয়ে আছে কিছু মানুষ যাদের চাকরি চলে গেছে, কালকে থাকবে কিনা তারা জানে না, এবং আমার মতন কিছু লোক যারা আইডিয়া জেনারেট করার কাজ চেষ্টা করছে। আপনারা আমাদেরকে কোনো রকম রেসপেক্ট দেবেন না, কারণ আপনারা ঠিক করেই ফেলেছেন যার হাতে টাকা আছে সেই দেশ চালাবে। এবার সে যে আপনাকে বাঁশ দেবে বছরের পর বছর 74 বছর ধরে, সেটা আপনারা মানবেন না, কারণ আপনারা মানবেন যা হচ্ছে ঠিক হচ্ছে, হিন্দু মুসলমানটা তো হতেই পারে, 1200 বছর ধরে যে আমাদের লড়াই হয়নি, আমরা একসাথে আছি, সেটা আপনারা মানবেন না। তাই ছোট 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 জিনিস নিয়ে আমরা লড়াই করতেই থাকবো, ওরা লাভ তুলতেই থাকবে। এই দেশে অর্গানাইজ যে পার্টিরা, যেখানে পার্টি মেম্বারশিপ বলেও হয়তো কিছু আছে, তারা নিজেদেরকে বলতে পারে আমি এসইউসিআই করি, আমরা ডিএফআই করি, তাদের আই কার্ড ফাই কার্ড আছে কিনা আমার জানা নেই, কিন্তু তারা চাকরি তৈরি করব না। মানে 29 দিন আমরা চাকরি তৈরি করব, একদিন রাস্তায় দাঁড়িয়ে গভর্নমেন্ট থেকে ভিক্ষে চাইবো বা লড়াই করে নেব বলে দাঁড়াবো, এবং দরকার পড়লে মারাও যাব, কিন্তু তাও 29 দিন আমরা ডেভেলপমেন্টের কাজ করব না। এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। মানিকদা, আপনি যতই চেষ্টা করুন এই অসহায় শব্দটাকে প্রমোট করার, আমাদের দেশে দলিত, আমাদের দেশে ব্যাকওয়ার্ড ক্লাস কেন আছে জানেন? কারণ আমরা তাদেরকে এক করার চেষ্টা করি না। আপনার সঙ্গে তো ঘন্টার পর ঘন্টা কথাও হয়,
কিন্তু আপনি কোথাও বলেন না যে ঠিক আছে আমরা এটাকে নিয়ে বসে আমরা এইটাকেও একটা প্রসেস করে দিচ্ছি। এই যে জৈনরা যারা হিন্দুদের থেকে বেরিয়ে গেল, কি করলো? আমরা কি করলাম? আমরা যেটা করলাম, হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হলাম, সবচেয়ে বেশি এডুকেটেড হলাম, আর শুধু মন্দির খুলে গেলাম। জৈনরাও কারোর কাজে লাগে না, জৈনদেরও কোনো অর্গানাইজেশন নেই যে আমরা বেকারদেরকে চাকরি দেবো, অমুক দেবো তমুক দেবো। সেরকম শিখদের নেই, পার্সিদের নেই। শিখদের একটা জিনিস আছে, তারা খাওয়াতে পারে। তাহলে তারা এত অর্গানাইজ, কোনো প্রবলেমে পড়লেই তারা খাওয়াতে পারবে, এবং তারা খাওয়াচ্ছে। তারা এই সময় খাওয়াচ্ছে, সিপিএম টিপিএম থেকে অনেক বেশি খাওয়াচ্ছে। কিন্তু আমাদের দেশ কেন পড়ে আছে নিচের দিকে, এবং নিচের দিকে যাচ্ছে মিস্টার মোদির হাত ধরে? তার কারণ হচ্ছে আমরা উঠতে চাই না। প্রবলেমটা একটা জায়গাতেই দাঁড়িয়ে আসে। আমি 2012 থেকে একই কথা বলছি, এখন বেশি লোকে শুনছে, এখন কিছু সেন্টার খুলছে, হরিভূমিতে বিরাটভাবে কাজ করছে, এবং দেশের 100 বছর পুরনো যে সংগঠনটি রয়েছে সেখান থেকে মানুষ ছেড়ে ছেড়ে হরিভূমিতে জয়েন করছে, যেটা ভালো খবর। এবং তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, তোমরা ছাড়ছো কেন? তারা বলছে আমরা এই আইডিয়াতে কিছু ইনকামও করতে পারবো এবং মায়েদের পাশে দাঁড়াতে পারবো, সাধুদের পাশে দাঁড়াতে পারবো। আজকে এখানেই শেষ করি। আপনারা আপনাদের বক্তব্য মনে করে ভিডিও করে পাঠাবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নও ভিডিও করে পাঠাবেন। আর যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমরা মায়ের পাশে দাঁড়াবো, সাধুদের পাশে দাঁড়াবো, ইউথদেরকে চাকরি দেব, তাহলে আপনারা পাড়াতে একটা সংগঠন করবেন, 7 জনের, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা করে, তাদের নাম তাদের অ্যাড্রেস সহ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। তারপরে আমরা কন্ট্যাক্ট করব যে কিভাবে প্রফেশনালি একটা দেশকে এক করা যায়, ইমোশনালি নয়। বারবার মনে রাখবেন, ফিজের ব্যাপার আছে, প্ল্যানিংয়ের ব্যাপার আছে, কাজ করার ব্যাপার আছে, ইলেকশনে দাঁড়ানোর ব্যাপার আছে, জেতার ব্যাপার আছে, হারার ব্যাপার আছে, কিন্তু সারাক্ষণ যাই হোক কাজ করার ব্যাপার আছে। হারা জেতাতে তো ভোট কে দেবে না দেবে তার উপরে, কিন্তু কাজ করে যাওয়ার ব্যাপারটা আছে কন্টিনিউয়াস প্রসেসে। ভালো থাকবেন না, কাজ করে ভালো হন। ধন্যবাদ। बता दूं कि 2017 में एक ट्रेलर आया था मूवी का नाम था ग्रे स्टेट। अब इसमें क्या नया है? नया ये था कि जब ये मूवी रिलीज होने वाली थी उसके कुछ टाइम पहले ही डेविड क्लोरी को उसकी वाइफ और उसके बच्चे के साथ गोली मार दी गई। रीज़न रहा होगा कि एक डायरेक्टर को उसकी बेटी और वाइफ के साथ मार दिया जाता है मूवी के रिलीज होने से पहले, और वो मूवी नहीं बनती है। ऐसा क्या दिखाना चाहते थे डेविड उस मूवी के अंदर जो 2017 में आनी थी? लेकिन उसका ट्रेलर ज़रूर आया था, और उस ट्रेलर के अंदर ऐसा कुछ दिखाया ज़रूर था जिसमें बताया गया था कि आने वाले टाइम के अंदर लोग एक दूसरे के पास जाने से थोड़ा डरेंगे, यानी कि सोशल डिस्टेंसिंग मेंटेन करेंगे। लोगों को एक घर में कैद कर दिया जाएगा, यानी कि लॉकडाउन होगा, ट्रांसपोर्ट सारी चीज़ें बंद कर दी जाएंगी, और कैश बिल्कुल नहीं होगा। उनके बॉडी में एक चिप इंसर्ट की जाएगी, जो जितने भी ट्रांजेक्शन्स होंगे वो सब उस चिप से होंगे। ये तो सिर्फ एक ट्रेलर था जिसमें बताया गया था। बताना तो कुछ और चाहते थे, लेकिन उससे पहले ये मूवी और वो दोनों ही ख़त्म हो गए। 2017 में ही बिल गेट्स ने बोला था कि एक महामारी आने वाली है जिसके लिए हमें तैयार रहना चाहिए, और ठीक 18 अक्टूबर 2019 को बिल गेट्स ने एक मीटिंग में बोला कि अब जो वॉर होगी कंट्रीज़ के बीच में वो मशीन से नहीं होगी, वायरस से होगी। और अभी आप जानते ही बिल गेट्स को लेके क्या कंट्रोवर्सी चल रही है। आपको लग रहा होगा कि दो वीडियो का आपस में क्या कनेक्शन है, कुछ लोग समझ रहे होंगे, कुछ लोगों को समझ में नहीं आ रहा होगा। तो यहाँ पर एक यू टर्न आता है और मैं आपको ले जाता हूँ 1980 में। 1980 के अंदर एक ऑर्गेनाइजेशन बनी जिसका मेन मकसद था इस पूरी दुनिया में एक पावर होना, यानी कि पूरी दुनिया को एक पावर चलाना, और उस पावर को उन्होंने नाम दिया था न्यू वर्ल्ड ऑर्डर। ऑर्गेनाइजेशन में ज़्यादा लोग नहीं थे, कोई सीक्रेट 100-150 लोग होंगे। और एक बहुत डरावने वाली बात इस ऑर्गेनाइजेशन की ये थी कि वो इस दुनिया की टोटल आबादी को 50 करोड़ में लाना चाह रहे थे, 50 करोड़ में। उनके टारगेट में थे वो देश जिसमें सबसे ज़्यादा पॉपुलेशन है, जिसमें हमारा इंडिया भी होता है। सब के लिए उन्होंने एक प्लान बनाया जिसका नाम था MMP, माइंड कंट्रोल, मनी कंट्रोल, पॉपुलेशन कंट्रोल। कंट्रोल यानी कि आदमी खुद से कुछ ना सोचे, जो वो चाहें वो आप सोचो, माइंड कंट्रोल। और ये किसके थ्रू होता? मास मीडिया के थ्रू। जो मीडिया में दिखाया जाएगा वो आदमी सोचेगा। और एक कल्चर ऑफ फेयर, यानी कि एक डर का माहौल बनाना, क्योंकि डर एक ऐसी चीज़ है जो अगर दिमाग में बिठा दी जाए किसी की तो इतनी आसानी से निकलती नहीं है, और वो
ऐसा हुआ है। आज बहुत से लोगों का माइंड कंट्रोल करती है मीडिया, जो वो बोलती है वो आप मानते हो। और कल्चर ऑफ फेयर, डर का माहौल, ये तो आपने देख ही रहा है जो आजकल चल रहा है। कंट्रोल यानी कि आदमी जितना हो सकता है लेस कैश, कैशलेस, या जितना हो सकता है टोटली डिजिटल, और वो आपके सामने ही है। आज हमारी डिजिटल करेंसी किस तरीके से बढ़ रही है आपको पता ही है। पॉपुलेशन कंट्रोल, और वो कैसे होगी? जिस देश की आबादी बहुत ज़्यादा, जहाँ पे बहुत सारे लोग हैं, क्योंकि एक देश की ताकत उसके लोग ही होते हैं, वहाँ की पॉपुलेशन ही होती है। तो उस पॉपुलेशन को कम करना, और आप कम करने का मतलब आई थिंक तो समझ चुके होंगे कि मैं क्या बोलना चाह रहा हूँ। इतनी बड़ी ऑर्गेनाइजेशन चला रहा है, कौन ये सब कर रहा है, ये सब आपको आने वाले टाइम में अंदर पता चल जाएगा। क्योंकि आने वाले टाइम में सिर्फ दो लोग रहेंगे, एक वो जो काम करेंगे, एक वो जो काम करवाएंगे। अगर मैं इसको स्ट्रेट फॉरवर्ड बोलूं तो राजा और गुलाम। एक वो लोग जो इस दुनिया पे राज करेंगे, और एक वो लोग जो उन राज करने वालों की गुलामी करेंगे। ऑर्गेनाइजेशन का एक एजेंडा था, एजेंडा 21, यानी कि 2021 तक इस काम को पूरा करना। और 2020 जब से स्टार्ट हुआ है, आपको पता है सब क्या हो रहा है। लाखों लोग हैं जो समझ पा रहे हैं इस बातों को, लेकिन करोड़ों लोग हैं जो इस बातों को नहीं समझ पा रहे। एजेंडा 21 2021 तक इन काम को पूरा करना, और अगर सीरियसली इस बातों में कुछ भी सच्चाई है तो हम बहुत बड़े खतरे में गाइस। ये वायरस आया जो कि हमारा है नहीं, किसी और देश से आया है। हम आपस में ही लड़ रहे हैं, कोई धर्म के नाम पे तो किसी काम के नाम पे। और जो इस एजेंडा का सबसे बड़ा फंडा था कि लोगों को आपस में लड़वा दो, आज हमारे घर में हम छोटी छोटी सी बातों विवाद कर लेते हैं। आज अगर हम घर से बाहर निकलते हैं तो हमारे घर वाले इस चीज़ के लिए प्रोटेस्ट करते हैं कि भैया घर से बाहर नहीं निकलो, बाहर जाओगे तो मर जाओगे। ये दिमाग में हमारे किसने भरा? कौन कंट्रोल कर रहा है हमारे दिमाग को? आप खुद समझदार हैं। बहुत से लोग बोलेंगे कि यार ये तो कुछ कहानी जैसी लग रही है, तो कहानी सही, क्योंकि जो अभी मौजूदा हालात हैं कोरोना से लेकर, ये भी कोई फिल्म की स्टोरी से कम नहीं है, जो बढ़िया से स्क्रिप्ट करी गई है और बहुत अच्छी तरीके से प्ले हो रही है। मैं आता हूँ अपनी पुरानी वाली बात पर कि जो सुबह मेरे साथ इंसिडेंट हुआ कि एक मध्य वर्ग का आदमी जो लोअर मिडिल क्लास है, जो शायद कुछ भी काम करके काम चला रहा था, वो मांगने को नहीं तैयार है। वो 3 दिन पुरानी रोटी खा लेकर चुप कर उठाकर, लेकिन वो मुझसे पैसे लेने को तैयार नहीं था। मैंने फोर्सफुली उसको पैसे लिए थे। ये हालात है। तो एक मैसेज तो ये है कि अगर आपके आसपास कोई देखे जो हो सकता है मजबूर हो, लेकिन शर्म के मारे नहीं मांग पा रहा हो, तो उसकी आप ज़रूर मदद करिएगा। इतना तो हम लोग अंदाज़ा लगा लेते हैं कि कौन परेशान है कौन नहीं। दूसरी बात, अगर ये बात सही है कि जो 1980 में एक एजेंडा चला, एजेंडा 21, डर का बिजनेस, अगर ये सही है तो गाइस आप लोग समझिए, संदीप महेश्वरी, मिस्टर रॉय चौधरी, ऐसे बहुत से लोग हैं, बड़े बड़े डॉक्टर्स हैं जो आपको समझाने की कोशिश कर रहे हैं कि इसका मॉर्टेलिटी रेट बहुत कम है, 0.01%। 1000 में से एक इंसान मर रहा है, तो फिर किस बात का इतना हाहाकार मचा हुआ है? जस्ट बिकॉज ऑफ, क्योंकि हम जो न्यूज़ देखते हैं वो मीडिया से आ रही है। बात वही है, हमारे दिमाग को कंट्रोल करा जा रहा है, हमारे पैसों को कंट्रोल करा जा रहा है। आज हमारे पास इतनी आज़ादी नहीं है कि हम खुद का काम कर सकें। किसी के कहने पे हम दुकान खोलते हैं, किसी के कहने पे हम दुकान नहीं खोलते। ये हक हमसे छीन लिया गया है, पैसा कमाने का हमसे छीन लिया गया है। हम खुद से आज कुछ नहीं कर सकते। ये कहीं वो एजेंडा 21 तो नहीं? अगर है तो आज डर छोड़िए, अपनी इम्यूनिटी पे काम करिए, दिमाग लगाइए, लॉजिक समझिए। मीडिया क्या बोलती है वो नहीं, आप ये समझिए कि दूसरे जो लोग, लाखों लोग समझ रहे हैं लॉजिकल बात को, उसको पकड़िए, ठंडे दिमाग से सोचिए और फिर फैसला कीजिए कि आपको क्या करना है। आप डरेंगे नहीं तो आप संभल जाएंगे, और अगर आप संभल गए तो ये देश बच जाएगा। थैंक यू।